লার্নেড ফ্রেন্ড কি আদালতের কাছে এমন কিছু প্রমাণ দিয়েছেন যে যা থেকে প্রমাণিত হয় যে অপূর্ব মিত্র বিশাখা দত্তকে তার নিজের ফাঁকা ফ্ল্যাটে রাখতেন? দেখো, তোমাকে মিথ্যে প্রতিশ্রুতি না দিলে তুমি কি আমার সাথে এভাবে, তাই না? আমার সমস্ত আশা এইভাবেও পিষে মারবে আমি ভাবতেও পারিনি। নারীত্বের এত বড় অপমান হুজুর, এত বড় অপমান আমি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে পুলিশকে গিয়ে ওর নামে আমি বাধ্য হয়ে নালিশ করেছিলাম। কি করব? অভিযোগকারিনীর বয়ান থেকে এটা পরিষ্কার যে উনি অপূর্ব বাবুকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু যেহেতু অপূর্ব বাবু বিবাহিত ছিলেন সেই জন্য বিশাখা দেবী চেয়েছিলেন তার ভালোবাসাকে বুকে চেপেই উনি থেকে যাবেন। কিন্তু অপূর্ব বাবু বিশাখা দেবীর তার প্রতি এই দুর্বলতাকে তার লোভ এবং লালসার শিকার বানিয়ে অভিনয়ের ছলনা করেন, তাকে ভালোবাসতে শুরু করেন, ভালোবাসার অভিনয়, এবং দিনের পর দিন তাকে ভোগ করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসে তো আইনের চোখে ধর্ষণের সমানই। ইওর অনার, অপরাধী অপূর্ব মিত্রকে। অবজেকশন ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড কিন্তু এখনো অপূর্ব মিত্রকে অপরাধী সাব্যস্ত করতে পারেননি। সেই জন্যে এখন থেকে কিন্তু উনি অপূর্ব মিত্রকে অপরাধী 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 কইতে পারেন না। অবজেকশন সাস্টেন। অভিযোগকারিনীর বয়ান থেকে এটা পরিষ্কার যে অপূর্ব মিত্র এক জঘন্য কর্মকাণ্ডের নায়ক। আমি মহামান্য আদালতের কাছে এই আসামির কঠোরতম শাস্তি দাবি করছি ইওর অনার, যাতে এই ভদ্রবেশী মুখোশ পরা শয়তানগুলো সমাজে কোনো অঘটন না ঘটাতে পারে। ইওর অনার, দ্যাটস অল ইওর অনার। ডিফেন্স কাউন্সিল কি অভিযোগকারিনীকে কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ হুজুর, জিজ্ঞেস করতে যাই, জিজ্ঞেস করব। প্লিজ প্রসিড। সত্যি আজকে কিন্তু বিশাখা দেবী আপনার পারফরমেন্স দেখে আমি একেবারে বমকে গিয়ে আপনার ফেম হয়ে গেছি। কি অসাধারণ অভিনয়, অসাধারণ অসাধারণ। আমি যতদূর জানি হুজুর, উনি কিন্তু কোনোদিন টেলিভিশন, সিনেমা, বায়োস্কোপ কোনো কিছুতে অভিনয় করেননি। এমনকি বাড়িতেও উনি কিন্তু টেলিভিশন খুব একটা দেখেন না, কিন্তু অসাধারণ পারফরমেন্স। এই যে একজন অসহায়, অবলা, নির্যাতিতা মহিলা যাকে দেখে আমারও চোখে জল আসছে, এই পারফরমেন্স আমি কখনো ভুলতে পারবো না। অবজেকশন ইওর অনার, মাননীয় ডিফেন্স কাউন্সিল আমার ক্লায়েন্টের আবেগকে এইভাবে ব্যঙ্গ করতে পারেন না। অবজেকশন সাস্টেন। ডিফেন্স কাউন্সিল, আপনি সরাসরি প্রসঙ্গে আসুন। ইয়েস ইওর অনার। আচ্ছা মিস দত্ত, মানে এই যে চৌধুরী বাড়িটা, এটা কিন্তু আসলে আপনার দিদির শ্বশুর বাড়ি, তাই তো? আপনার দিদি আদিত্যনারায়ণ চৌধুরীর ছোট বৌমা ছিলেন, মানে শিলাদিত্য চৌধুরী, আদিত্যনারায়ণ চৌধুরী যে ছোট ছেলে তার স্ত্রী। কিন্তু আপনার দিদির সঙ্গে আপনার জামাইবাবুর কোনোদিনই বনিবনা হতো না, তাই তো? হ্যাঁ। অবজেকশন ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড ধান ভান্ত শিবের গীত গাইছেন। এই কেসের সাথে বিশাখা দেবীর দিদির কোনো সম্পর্ক নেই। না 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 না, একেবারেই না। শিবের গীত আমি এখানে গাইছি না হুজুর। আমি যে কি প্রমাণ করতে চাইছি সেটা কিন্তু এক্ষুনি বিশাখা দেবীর কথাতেই সবাই বুঝে যাবে। মিস্টার গুপ্ত, ডিফেন্স কাউন্সিলকে তার কাজ করতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। বিশাখা দেবী আত্মীয়তার সম্পর্ক তো আপনার অনেক দিন আগেই ঘুঁচে গেছিল, তাই না? তবুও আপনি চৌধুরী বাড়িতে পড়ে রইলেন কেন? কিসের জন্য পড়ে রইলেন? দেখুন, চৌধুরী বাড়িতে আপনাকে নিয়ে তো অনেক কিছু জলগোলা হয়েছিল, অনেক আগুন টাগুন জ্বলেছিল, কিন্তু আপনি তবু চৌধুরী বাড়িতে রয়ে গেলেন। কিসের আশায় আপনি চৌধুরী বাড়িতে রয়ে গেলেন মিস দত্ত? আদিত্যনারায়ণ চৌধুরী, উনি আমাকে মেয়ের মতো দেখেন। আর কি সব বলছেন আপনি? অশান্তি,
ঝগড়াঝাটি আমার সঙ্গে কই কখনো হয়নি তো। আমার দিদি জামাইবাবুকে নিয়ে একটু অশান্তি হয়েছিল বটে, কিন্তু এনারা প্রত্যেকে, চৌধুরী বাড়ির প্রত্যেকে আমাকে এত ভালোবেসেছেন, এত ভালোবাসা দিয়েছেন। আদিত্যনারায়ণ চৌধুরী আমাকে একেবারে মেয়ের মতো দেখতেন, আমার খুব ভালো লাগতো, আমি তাই থেকে গিয়েছিলাম। শুধু আদিত্যনারায়ণ চৌধুরীর ভালোবাসার টানে। আরে বাবা নেই? মিস দত্ত, আপনাকে জিজ্ঞেস করছি, বাবা নেই? বলুন, মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে বলুন। নেই? আছে আছে। আচ্ছা, আপনার বাবা মা যারা আপনাকে জন্ম দিয়েছিল, আজকে এখানে দাঁড় করিয়েছে, লেখাপড়া করিয়েছে, তারা কিছু মনে করলেন না যে আপনি আপনার দিদির শ্বশুর বাড়িতে পড়ে রইলেন? আমার লার্নেড ফ্রেন্ড এই কেসের সাথে সম্পর্কযুক্ত তথ্য এখনো পর্যন্ত মহামান্য আদালতে পেশ করতে পারেননি। ঘটনা ঘটেছে অপূর্ব মিত্রের ফ্ল্যাটে, আর উনি এখনো চৌধুরীদের বাড়ির আনাচে কানাচে করে বেড়াচ্ছেন। আসলে বেড়াতে খুব ভালোবাসি তো হুজুর। আমি কেন চৌধুরী বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি সেটা কিন্তু বিশাখা দেবী খুব ভালো করে বুঝতে পারছেন। বিশাখা দেবী, আমি যদি আপনাকে বলি যে একটা বড় উদ্দেশ্য সাধনের জন্যই আপনি কিন্তু এতদিন চৌধুরী বাড়িতে পড়েছিলেন। অপূর্ব মিত্রকে আপনার কিন্তু ওনার বিয়ের আগে থেকে বেশ ভালো লাগে, কিন্তু অপূর্ব মিত্র যে ইন্দিরা দেবীকে বিয়ে করলেন সেটা আপনি মেনে নিতে পারলেন না, সহ্য করতে পারলেন না, আর সেই জন্য আপনি চৌধুরী বাড়িতে পড়ে রইলেন। চৌধুরী বাড়িতে থেকে অপূর্ব মিত্রকে আপনি কাছে টানবেন এবং ওনাকে প্রভোগ করার চেষ্টা করলেন। আমি কোনো উদ্দেশ্য নিয়ে চৌধুরী বাড়িতে ছিলাম না। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি বিশ্বাস করুন আমার কথা। আমি কোনোদিন কোনো উদ্দেশ্য নিয়ে ছিলাম না। আমি কোনোদিন অপূর্বকে প্রলুব্ধ করার চেষ্টা করিনি, কোনোদিন না, কোনোদিন না। বিশাখা দেবী, চৌধুরী বাড়িতে থাকাকালীন আপনি অপূর্ব মিত্রের গায়ে যতবার ঘেঁষেছেন, এই ধরুন হঠাৎ যেতে যেতে হঠাৎ করে ধাক্কা, বা ওনার স্ত্রী ইন্দিরা দেবী থাকতে আপনি ওনাকে শরবত খাওয়াতে গেলেন, আপনার চুল দিয়ে ঝটকা মারলেন, এসব তো করতেন। যখন করতেন তখন কিন্তু অপূর্ব মিত্র আপনাকে ওনার গায়ে ঘেঁষতে দিতেন না, আপনাকে সরিয়ে দিতেন। এটা কিন্তু মহামান্য আদালতের কাছে আপনি অস্বীকার করতে পারেন না বিশাখা দেবী। অবজেকশন ইওর অনার, ডিফেন্স কাউন্সিল মিস দত্তের ওপরে কোনো রকম প্রমাণ ছাড়াই কাল্পনিক অভিযোগ সৃষ্টি করছেন। মিস দত্তের বিরুদ্ধে আমি যতগুলো অভিযোগ করছি হুজুর, সেই সব অভিযোগগুলো কিন্তু ঠিক। এটা কিন্তু বিশাখা দেবী কোনোভাবে অস্বীকার করতে পারেন না। মিস দত্ত, আপনি বলুন যে সেই সময় অপূর্ব মিত্র আপনাকে পছন্দ করত কি করত না? আমার খুব খারাপ লাগছে বলতে, খুব খারাপ লাগছে। কি করে বলবো, মানে অপূর্ব প্রথম ইন্দুদির প্রেমেই ডুবেছিল, তখন আমাকে ইগনোর করত, কিন্তু তারপর উনি যখন জানতে পারলেন ইন্দুদির সঙ্গে সুদীপদার সম্পর্ক, তখন কিন্তু উনি আমাকে আঁকড়ে ধরেছিলেন। অপূর্ব মিত্র আপনাকে আঁকড়ে ধরেনি, অন্তত পরিস্থিতির সুযোগ বুঝে আপনি ওনাকে আঁকড়ে ধরেছিলেন, এবং আপনার উৎপাতে উনি ওনার বাড়ি ছেড়ে ইন্দিরা দেবী ওনার স্ত্রীকে নিয়ে অন্য ফ্ল্যাটে গিয়ে ওঠে, চৌধুরী বাড়ি ছেড়ে। এবং সেই সময় আপনিও চৌধুরী বাড়ি ছেড়ে আপনার যে বাবা আপনাকে দেখে না, ভালোবাসে না, তার বাড়িতে ছিলেন, এবং সেইখান থেকেই শুরু হয়েছে অপূর্ব মিত্রর ফ্ল্যাটে আপনার যাওয়া। আপনি ভুল করছেন, বিশ্বাস করুন আপনি ভুল করছেন। অপূর্ব নিজে আমাকে বলেছিল ওর ফ্ল্যাটে যাওয়ার জন্য। তাহলে আমি তোমার সঙ্গে দেখা করবো কি করে? তোমার সঙ্গে দেখা না করে আমি থাকতে পারবো না। দেখা তো আমাদের হবেই হবে। আমি ফোনে যোগাযোগ রাখবো তোমার সঙ্গে, আর তাছাড়া তুমি আমার নতুন ফ্ল্যাটে আসবে, শিওর। ইন্দুদি সেটা সহ্য করবে? এখানে সবার মধ্যে থেকে সেভাবে সিন ক্রিয়েট করে না, কিন্তু ওখানে আলাদা থেকে তো আমাকে অ্যালাউই করবে না। দেখো, আমি যখন তোমাকে আসতে বলছি তখন তুমি আসবে, আর
ইন্দুকে সামলাবার দায়িত্বটা আমার। আচ্ছা বিশাখা দেবী, অপূর্ব মিত্রর মা বা ইন্দিরা দেবী কখনো এইসব কাজে আপনাকে বাধা দেননি, বারণ করেননি? কি হলো বিশাখা দেবী, কি ভাবছেন? মহামান্য আদালতকে উত্তর দিন। আচ্ছা, আমরা ধরে নিলাম যে অপূর্ব মিত্রর মা এবং ইন্দিরা দেবী আপনাকে বারণ করেছিলেন, কিন্তু শুধুমাত্র অপূর্ব মিত্রর মুখ পানে চেয়ে এবং ওনার কথা শুনে আপনি অপূর্ব মিত্রর ফ্ল্যাটে আবার যাতায়াত শুরু করে দিলেন। অপূর্ব মিত্রকে উনি অনেক দিন ধরে ওনার প্ল্যানে ফাঁসাতে চান, নানান রকম ছলাকলা করে অপূর্ব মিত্রকে ফাঁসাতে চেয়েছিলেন এবং অপূর্ব মিত্র প্রথমে বিশাখা দত্তকে এড়িয়ে যাওয়া সত্ত্বেও পরবর্তীকালে ভদ্রতার খাতিরে বিশাখা দত্তের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, ভালো কথাবার্তা শুরু করে এবং বিশাখা দত্ত তখন ভাবেন এই তো অপূর্ব মিত্র ওনার কথা শুনছে, তার মানে অপূর্ব মিত্র ওনার প্ল্যানে ফেঁসে গেছে এবং তারপর উনি অপূর্ব মিত্র ফ্ল্যাটে যাতায়াত শুরু করেন, ওনাকে নিজের ফাঁদে ফাঁসানোর চেষ্টা করেন, অপূর্ব মিত্রের উপরে চাপ সৃষ্টি করেন যাতে সেই চাপে অপূর্ব মিত্র নিজের স্ত্রী ইন্দিরা দেবীকে ছেড়ে দেন এবং এটা তো একেবারে কমন সেন্স, এ তো বোঝাই যাচ্ছে যে অপূর্ব মিত্র কোনোভাবে তার ভালোবাসার স্ত্রীকে ছাড়বে না এবং সেই সময় বিশাখা দেবী রেগে যান, একেবারে নিজের সব কন্ট্রোল উনি হারিয়ে ফেলেন এবং নিজের ব্লাউজ ছেড়ে পুলিশের কাছে গিয়ে বলে যে অপূর্ব মিত্রর মতন একজন ভদ্রলোক ওনার সঙ্গে এইরকম খারাপ কাজ করেছে। আসলে কিন্তু অপূর্ব মিত্র কোনো কাজ করেননি, শুধু বিশাখা দত্তকে নিজের কাছ থেকে সরাতে চেয়েছিলেন। এই সব কিছুর পেছনে বিশাখা দেবী কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, ইন্দিরা দেবী এবং অপূর্ব মিত্রর সুন্দর সুখের সংসারটা ভাঙার এবং যখন উনি সোজা পথে এই সুখের সংসার ভাঙতে পারলেন না তখন তিনি সবচেয়ে বেশি নিচে নেমে গেলেন এবং নিচে নেমে উনি এই নোংরাভাবে ইন্দিরা দেবী এবং অপূর্ব মিত্রের সম্পর্ক আনতে চাইলেন। কি বলছো কি তুমি? রাধা উকিল হয়ে আদালতে হাজির হয়েছে? হ্যাঁ গো, আমরা তো ভয়ে ভয়ে আছি আজ কোর্টে কি হবে, আমরা তো ভালো উকিল দিতে পারিনি। এদিকে সরকারি উকিল তো জাজকে প্রায় কনভিন্স করেই ফেলেছে। ঠিক সেই সময় উকিলের পোশাক পরে রাধা এসে হাজির, রীতিমতো হলফনামা জমা দিয়েছে। তারপর লাঞ্চের পর একেবারে বুঁধে উকিলের মতন ওই সরকারি উকিলকে ছাপিয়ে বিশাখাকে জেরা করে একেবারে জেরবার করে দিয়েছে। তোমার পাগল মেয়ে আদালতে গিয়ে নাটক করে এলো আর তুমি আটকাতে পারলে না? কি মুশকিল, আমি কি করে আটকাবো? জাজ তোর হলফনামা পরীক্ষা করে দেখেছেন, আর ও যদি সত্যি উকিল না হবে তাহলে জাজকে অ্যালাউ করতেন ওকে সওয়াল করতে? ও আমাদের ঠকিয়েছে গো, ও কিছুতেই আমাদের রাধা হতে পারে না, ও আমাদের ঠকিয়েছে। আমার রাধা কোনোদিন আদালতে চৌকাঠ অব্দি বাড়ায়নি, আর সে কিনা জেরা করছে। এটা হতে পারে না। এতদিন ধরে ওর ব্যবহার, আদব কায়দায় সবতে আমাদের মনে হয়েছে যে ও পাগল। ডাক্তারও আমাদের সেটা বুঝিয়েছে, সবটা মিথ্যে। ও এত বড় মিথ্যে কথা বলল। কে তুই? কে তুই? তোর আসল পরিচয়টা কি? কে তুই? আরে কি, একদম চুপ করে থাকবি না। কে তুই? কি করছো তুমি? এখন এসব কথা আমি বলতে পারবো না, আমি এখন দাদুর কাছে যাচ্ছি, দাদুর কাছে ফিরে আসি, তারপর সব উত্তর দেবো। তুমি কোথাও যাবে না, আগে তুমি বলবে তুমি কে। তুমি কে? আরে বাবা রে বাবা, তুমি চুপ করো, এখন চুপ করো তুমি। আমাকে একদম চুপ করতে বলো না, আগে ওকে জিজ্ঞেস করো ওকে। তুই কে? তুই আমার সত্যি করে বল। দেখো, ছাড়ো আমাকে। কে আবার? পাদ্দা জাল কোথাকার? তোর মেয়ে। তুই যাবি না দাদুর কাছে? যাবো না নিশ্চয়। ও সত্যি আমাদের মেয়ে তো? ও আমার সঙ্গে কথা না বলে চলে গেল কেন বলো তো? ওর মুখ নেই আমার সামনে দাঁড়ানোর। তুমি ওকে ধরে আনো,
ওর এই উকিল সাজার রহস্যটা আমাদের জানতেই হবে, জানো তো। নিরু, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। ও এখন বাবার ঘরে গেছে, এখন ওকে ডাকা ঠিক হবে না। পরে একসময় জিজ্ঞেস করে নিও। হ্যাঁ রে দেবা, কি ব্যাপার বলতো? এসব কি শুনছি? রাধা নাকি অপূর্বর হয়ে সওয়াল করছে কোর্টে? হ্যাঁ মা, ঠিকই শুনেছ। ও উকিল হলো, ও তো কবে আইন পড়লো? আমরাও তো কিছু বুঝতে পারছি না মা। তুমি ওকে কিছু জিজ্ঞাসা করেছিলে? করেছিলাম, ও কিছু বলতে রাজি হলো না। কোর্ট থেকে ফিরে সোজা বাবার ঘরে ঢুকে গেল। বাবাকে কি বলছে সেটা তো জানি না। তোমার শ্বশুরের ঘর তো বন্ধ, নিশ্চয়ই ওরা আলোচনা করছে। ব্যাপারটা কিন্তু আমার কাছে রহস্যজনক লাগছে। সে তো লাগছেই মা। দুদিন আগে অবধি যে মেয়ে পাগলামো করে সারা বাড়ি ঘুরে বেড়াতো, সে হঠাৎ আদালতে উকিল হয়ে হাজির হলো। আদৌ ও এবারের মেয়ে কিনা সন্দেহ হচ্ছে। ও যদি রাধাই না হয় তাহলে ও কে? সেটা আমরা বুঝতে পারলে তো হয়েই যেত মা। সেদিন কোর্টে ওই উকিলের পোশাকে রাধাকে দেখে আমি তো মানে কি বলবো, একেবারে চমকে গেছি। তারপর যেভাবে ও সমানে সমানে সরকারি উকিলের সঙ্গে লড়ে গেল, তো বুঝতে পারছি না কি করে এটা সম্ভব হলো। তুমি আমি আশীর্বাদ করো দাদু, যাতে আমি যেভাবেই হোক আমার পিসেকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। তোমাকে আশীর্বাদ করো। বেশ, আমি আশীর্বাদ করছি, তুমি জয়ী হবে, তুমি জয়ী হবে। চল তো দেবা, তোর বাবার ঘরে যাই। রাধা নিশ্চয়ই ওখানেই আছে। নিজেরা আলোচনা করে তো কিছু হবে না, সরাসরি রাধাকে জিজ্ঞাসা করতে হবে ও কে, কি ওর পরিচয়। ওই তো বাবা এসে গেছেন। বাবা, আমরা তোমার কাছে যাবো ভাবছিলাম, মানে ওই রাধার। আমি জানি রাধাকে নিয়ে তোমাদের মনে সংশয় উপস্থিত হয়েছে, কিন্তু আমি চাই এখন তোমরা রাধাকে নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। মানে রাধাকে নিয়ে আমাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে, আর তুমি বলছো? বাবা, যে মেয়েকে আমরা এতদিন মনে করেছি আমাদের আমাদের নিজের মেয়ে, সে এখনো আমাদের রাধায়। আমি তোমাদের আদেশ দিচ্ছি, যতদিন অপূর্বর কেস চলবে ততদিন রাধার পরিচয় নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। ওকে রাধা মেনে নিয়ে চলতে হবে তোমাদের। কি বলছো তুমি? ও কে তা আমরা জানবো না? সাবিত্রী, আমি তোমাকে দিব্যি দিচ্ছি, তুমি রাধার পরিচয় নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। যদি তোলো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। কি ওর পরিচয়, সময় হলে আমি তোমাদের সব বলবো। তার আগে জেনে রাখো, ওই আমাদের রাধা।